দেবাংশু, তার মা এবং তার বড়দির ঢপবাজি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেওয়ার সময় একটা কথা বলেছেন, দেবাংশু, আমি জীবনে প্রথম টিকিট পেয়েছিলাম 29 বছর বয়সে। সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি, তাহলে তুইও 28 বছর বয়সে ওই শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো। আমাকে কে আটকাবে রে? কে আটকাবে? এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি? নাতে এবার হাওয়া বদল হচ্ছে। 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। আর ইউ কমেডি মি? নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওতে বুঝতেই পারছেন যে এই 3 ব্যক্তিকে নিয়ে আলোচনা হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতে। তো চলুন আজকের ভিডিওটা কালীঘাটের পাপসকে দিয়ে শুরু করা যাক। আমরা সকলেই জানি যে কালীঘাটের পাপস বর্তমান সময়ে তমলুকের পাপস হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তমলুকে আবার কোথাও কোথাও চটিও চেটে বেড়াচ্ছে। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটি চাটবো। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। তো এই চটি চাটতে চাটতে কি বলছে সেটা একটু শুনে নেওয়া যাক। বিজেপি কিভাবে বাইরের রাজ্যের কালচার চাপিয়ে দিচ্ছে দেখুন। দেবাংশুরা বলতে চাইছে যে বিজেপিরা নাকি জোরপূর্বক বাইরের কালচার আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। তো দেবাংশুরা আসলে কোন কালচারটাকে বাইরের কালচার হিসাবে গণ্য করতে চাইছেন, কোন কালচারটাকে বাইরের কালচার হিসাবে দেখাতে চাইছে, আসুন একটু দেখে নেওয়া যাক। মেদিনীপুরের ঘরে ঘরে হরির থান, ঘর ঘর থেকে হরির লুট হয়। মেদিনীপুরের পাড়ায় পাড়ায় শীতলা মাতার মন্দির, তার পাশে বিরাজ করছেন মা মনসা। আর ঘরে ঘরে প্রত্যেক জেঠিমা বা ঠাকুমার মাথায় তিলক কাটার, তারা ডাক পাচ্ছে হরে কৃষ্ণ। কিন্তু বিজেপির হিন্দি ভাষী বাইরের রাজ্যের নেতারা কোনোদিন হরে কৃষ্ণ বলে না, কোনোদিন শীতলা মাতার জয় বলে না, কোনোদিন এটা বলে জয় শ্রীরাম। ভোট প্রচারে বেরিয়ে দেবাংশুদের সাধারণ মানুষদেরকে বোঝানোর স্টাইলটা কেমন সেটা একটু লক্ষ্য করেছেন কি? দেবাংশুরা বলছে কি জোরপূর্বক বিজেপি তাদের কালচার আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে বা চাপিয়ে দিতে চাইছে। আর কালচারটা কি? কালচারটা হলো এটাই যে আমরা বলি হরে কৃষ্ণ আর ওরা বলে জয় শ্রীরাম। আরে ভাই, যেই রাম সেই কৃষ্ণ আর সেই হরি। সুতরাং কেউ হরি বলল, কেউ কৃষ্ণ বলল, কেউ রাম বলল, সবকিছুই তো একই, সব তো একটাই। রামকে আমরা জয় শ্রীরামে চিনি না, আমরা বাঙালিরা রামকে কোথায় চিনি জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এতে রামকে চিনি। কেউ যদি মন দিয়ে ভক্তি ভরে জয় শ্রীরাম বলে, সেটাও যেরকম এক, ঠিক একই রকম ভাবে কেউ যদি মন ভরে ভক্তি দিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলে, সেটাও এক। রাম কৃষ্ণ হরি সবই এক, সব একটাই। আর এই চাটাংশু তথা দেবাংশু তথা চটি চাটাকে কেউ একটু গিয়ে বোঝান যে হরি কৃষ্ণ রাম সবকিছুই এক, এইবার যে যেভাবে ডাকে। কিন্তু ওরাও এই কথা বলে না, কারণ বাঙালি হিন্দুদের সাথে ওই গুজরাটের যারা বিজেপির নেতা তাদের সম্পর্ক নেই। ওরা বাঙালির ভাষাও বোঝে না, ওরা বাঙালির ধর্মও বোঝে না। আরে আমাদের ধর্ম তো তোদের মতো নয়। এখানে দেবাংশু বলছে যে গুজরাটের ওই সমস্ত বিজেপি নেতাদের ধর্ম এবং আমাদের বাঙালি যারা রয়েছি আমাদের ধর্ম এক নয়। তো দেবাংশুর এই কথার উত্তরে আমি বলতে চাই যে আমরা যারাই সনাতনী রয়েছি আমাদের ধর্ম একটাই, আর সেটা হচ্ছে সনাতন ধর্ম। সুতরাং সমস্ত সনাতনীদের একটাই ধর্ম, আর সেটা হচ্ছে সনাতন ধর্ম, আর যেটা যুগ যুগ হয়ে চলে আসছে।
আসলে ব্যাপারটা হচ্ছে কি, বর্তমান সময়ে তো দেবাংশুরা ভোট প্রচার করছে, কিন্তু ভোট প্রচার যে করছে তারা যে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটটা যে চাইবে, তার জন্য তো একটা ইস্যু দরকার যে এইটা বুঝিয়ে এর জন্য আমরা ভোট চাইছি, আমাদের ভোট দিন, আমরা এইটাকে ঠিক করব বা কিছু করব, একটা ইস্যু দরকার। কিন্তু তাদের কাছে তো আর কোনো ইস্যু নেই, কিন্তু এদের বিরুদ্ধেই অনেক ইস্যু রয়েছে যাতে করে সাধারণ মানুষ ওদেরকে আর ভোট না দেয়। যেরকম ধরুন সন্দেশখালি রয়েছে, যেখানে মা বোনেদের নির্যাতন করা হয়েছে, কিংবা সেখানকার পুরুষদের জমি জমাও নিয়ে নেওয়া হয়েছিল, কিংবা ধরুন চাকরি কেলেঙ্কারি রয়েছে, রেশনে দুর্নীতি রয়েছে, 100 দিনের কাজে দুর্নীতি রয়েছে, ঘর বাড়ি দেওয়া সেখানে দুর্নীতি, সমস্ত কিছুতে দুর্নীতি, যেগুলো নিয়ে তো এরা তো কথা বলতেই পারবে না এমনিতেও। আর এমনিতেও এদের কোনো কিছু যে একটা ইস্যু থাকবে যেটা নিয়ে সাধারণ মানুষদের কাছে ভোট চাইতে যাবে, সেরকম তো কোনো ইস্যুই নেই। তার জন্য এই সমস্ত কথাগুলো তুলে কি আর করবে, এই সমস্ত এইগুলোই বলতে হচ্ছে এই কারণে। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেওয়ার সময় একটা কথা বলেছেন, দেবাংশু, আমি জীবনে প্রথম টিকিট পেয়েছিলাম 29 বছর বয়সে, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি, তাহলে তুইও 28 বছর বয়সে ওই শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি, শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি, শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি। এর থেকে জঘন্য কথাবার্তা আর বোধহয় কিছু হয় না। আসলেই যেখানে এদের সুপ্রিম, তিনি স্টেজে সবার সামনে, সোশ্যাল মিডিয়াতে, মিডিয়ার সামনে কখনো তিনি বা বলে দিচ্ছেন, কখনো আবার শালা বলে দিচ্ছেন, সেখানে সেই সুপ্রিমের শিক্ষায় শিক্ষিত এই চটিচাটারা, এদের থেকে তো এরকমটাই আশা করা যায়। আর আমিও দিদিকে কথা দিয়ে এসেছি, দিদি ভরসা রাখো আমার ওপর, তমলুক আসন তোমার হাতে আমি তুলে দেবই। দিদিকে যে কথাটা দিয়েছি মায়েরা, সেই মুখটা যেন রাখতে পারি, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। আমি ভাবছি যে দেবাংশু যে সাধারণ মানুষদের উদ্দেশ্যে তার মুখ রাখার কথাটা বলছেন, শেষ পর্যন্ত সেই সাধারণ মানুষরাই তার মুখে ঝামা ঘষে না দেয়। আর 28 বছর বয়স হওয়ার সুবিধা কি জানেন? একটু ছোটা দৌড়ানোটা বেশি করা যায়। না ভাই, একে আগে কেউ রাজনীতি থেকে বের করে নিয়ে গিয়ে অলিম্পিকে ছেড়ে দেয়। না আমি আর নিতে পারছি না। এই প্রত্যেকটা বক্তব্যে তার একটাই কথা, আমি 28 বছর বয়সীর একটা ছেলে, খুব দারুণ দৌড়াতে পারি, ছুটতে পারি। তো ভাই, এত দৌড়াতে পারিস যখন, যা না অলিম্পিকে যা, রাজনীতিতে কি করছিস? তা দেবাংশুদা, তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলছিলাম যে তুমি তো বলো যে আমি খুব গর্ব করে চটি চাটি। হ্যাঁ, আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। তা বলছিলাম যে তমলুকে কোথায় কোথায় চটি চাটলে? এই ময়না থেকে মহিষাদল, নন্দকুমার থেকে হলদিয়া, নন্দীগ্রাম থেকে তমলুক, সেখান থেকে আবার কোলাঘাট। তা দেবাংশুদা, আর একটা কথা বলো তো, তুমি তো ওদিনকে বলছিলে বক্তব্যে যে রাজনীতিতে বর্তমান সময়ে সবচেয়ে ছোট হচ্ছে তুমি। তাহলে বর্তমান সময়ে এই যে রাজনীতিতে রয়েছো, তোমার নিজের সম্পর্কে তোমার মতামত কি রাজনীতিতে থাকাকালীন? মানে তুমি নিজেকে কি চোখে দেখো? বাচ্চা ছেলে, চ্যাংড়া ছেলে। কি 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 আরে বলুন, কি বাচ্চা ছেলে, চ্যাংড়া ছেলে। এবার মানুষের চোখ মুখ দেখে যেইটুকু বুঝতে পেরেছি, মানুষ এবার এই লোকসভা কেন্দ্র থেকে নাতিকে জেতাবে বলেই ঠিক করেছে, দাদুকে নয়। আর ইউ কমেডি মি? ইভিএম মেশিনের সামনে যাবেন, গিয়ে প্রথমে 1 নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, কিন্তু টিপবেন না। আঙুলটা নিয়ে গিয়ে বলবেন, গ্যাসের দাম 1200, সর্ষের তেল 150, কেরোসিন তেল 100, তো টিপবেন না। তারপরে 2 নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে যাবেন আর বুকে হাত রেখে বলবেন, রেশনে চুরি, শিক্ষাতে চুরি, চাকরিতে চুরি, 100 দিনের কাজে চুরি, আবাস যোজনায় চুরি, সবেতেই চুরি আর দুর্নীতি। তাই বলবেন চুরি ছাড়া গতি নাই, তাই তোমাদের আর ভোট দিব নাই। বিপুল ভোটে জয় হয়ে আসুন, আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি। ভাই কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দেবাংশু রাজনৈতিক মঞ্চে উঠে কখনো কোনো ইস্যু না পেয়ে কি বলছে যে গুজরাটের আর বাংলার ধর্ম আলাদা। আবার কখনো দেখছি যে রাজনৈতিক মঞ্চে দেবাংশুকে বলছে ভোটে, বিপুল ভোটে জিতে আসুন, আপনার জন্য মেয়ে দেখে রেখেছি, আপনাকে বিয়ে দেব। এইবার দেবাংশুকে ছেড়ে দেবাংশুর বড়দি সায়নী ঘোষ,
বাঙালি ছোট লোক লোক একখানা। তাকে নিয়ে একটু আলোচনা করা যাক। আর আমাদের 100 দিনের কাজের টাকা আপনি আটকে রাখবেন, আমরা কি ভিখারি নাকি? আমরা কি ভিখারি নাকি? সায়নী ঘোষের এই প্রশ্নের উত্তরটা আপনারাই কমেন্ট করে জানাবেন যে উত্তরটা কি হবে। আর পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে। সায়নী ঘোষের কথা মতো তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ চ্যাটার্জি কিংবা শাহজাহান শেখ এদের কি তাহলে ডানা কিংবা পাখা গজিয়ে গেছিল? বোধহয় গজিয়ে গেছিল, তার জন্যই ছাটার ব্যবস্থা করা হয়েছে। বেশি উড়ছেন তো, উড়ুন উড়ুন, উড়তে উড়তে কবে ফুরুত হয়ে যাবেন ধরতে পারবেন না। বাংলার মানুষ সব দেখছে, সব উপলব্ধি করছে। হ্যাঁ, নিশ্চিত রূপে বাংলার মানুষ সব দেখছে এবং বাংলার মানুষ সব বুঝছে এবং উপলব্ধি করছে। তার জন্যই বলছি, এই যে সন্দেশখালি কিংবা এত সমস্ত চুরি চাকরিতে এই যে দুর্নীতি, এগুলোর জন্যে যদি সেই রকম রেজাল্টটা হয়ে যায় তাহলে আপনার তথা আপনাদের কি অবস্থা হবে জানেন তো? মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। হ্যাঁ, আমরা সকলেই খুব ভালো করেই জানি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত এবং তার দীক্ষাতেই দীক্ষিত, আর যার জন্যই তো এই হাল হয়েছে। মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। আমাকে কে আটকাবে রে? কে আটকাবে? যাই হোক দিদি, বলছিলাম যে এরকম করে যে বলছেন, আপনার মাথা ব্যথা ঠিক আছে তো? মাথাটা গেছে। কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে, এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়, একটাও ভোট দেবেন না। তাহলে আপনারাই একটু কমেন্ট করে জানাবেন তো কোন দলটাকে ভোট দেব। তাহলে যে দলটার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে কিসের জন্য শিক্ষাতে চুরি করেছে বলে, যে দলের খাদ্যমন্ত্রী সেও জেলের মধ্যে রেশনে দুর্নীতি করেছে বলে, যে দলের একাধিক নেতা মন্ত্রীরা বিভিন্ন চুরি দুর্নীতির জন্য জেলের ভেতর গেছে, সেই দলটাকে কি ভোট দেব? এটা একটু কমেন্ট করে জানাবেন তো। মা খেত তুলে বা খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ये बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। চিন্তাধারাটা যদি বিজেপির উন্নত মানের হয় তাহলে পাশবিক চিন্তাধারা নিয়ে সন্দেশখালি নিয়ে গল্প তৈরি করতে পারে। দেবাংশু কিংবা সায়নী ঘোষেদের নেত্রী এখনো বলছেন যে সন্দেশখালির ঘটনাটা নাকি বিজেপিদের সাজানো একটা ঘটনা। একটা মা বোনদের অসম্মান করবার জন্য বাংলাকে অসম্মান করার খুব প্রয়োজন ছিল। মা বোনেদের সম্মানটা শাহজাহানদের মতো নেতারাই নিয়েছে, সেই সঙ্গে ওদের মতো নেতারাই বাংলার সম্মানটাকেও কুলসিত করেছে। আমি বলি হ্যাঁ, খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে। ও বুঝি সেই 420 গ্যারেন্টিটা যেখানে বলা হয়েছিল ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে, উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। সাউথে একটা খুব সুন্দর ডায়লগ ছিল। ডায়লগটা কি জানেন তো? মুন্না ঝুंड में तो सुअर आता है, शेर अकेला ही आता है। मुन्ना झुंड में तो सुअर आते हैं, शेर अकेला ही आता है। অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। দেখা যাক শেষ পর্যন্ত পগার পারটা কাদের হয়। বাঙালিরা চায় মোদি আসুক, বাঙালিরা কেউ চায় না তুমি তো কলঙ্ক। কলঙ্ক আসলেই কে সেটা বাংলার মানুষ খুব ভালো করে জানে। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশান
সবার প্রথমে পেতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।